14ই আগস্ট স্বাধীনতার পূর্বে ঘোষণাই হয়ে গেছিল যে আমাদের দেশ দ্বিখণ্ডিত ভারতবর্ষ এবং পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। ফলে দুই দেশের নাগরিকদের মধ্যেই অনেকেই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়, অর্থাৎ পাকিস্তান থেকে অনেকে ভারতে, আবার অনেকে ভারত থেকে পাকিস্তানে চলে যায়। সেই যে দেশ ত্যাগের ফলে মানুষদের যে যন্ত্রণা কষ্ট, আজ আমাদের সেটাই স্মরণ করবার জন্য আমরা মিলিত হয়েছি। তবে তোমাদের বয়স নেহাতি কম, কারোর বয়সই 20-22-এর বেশি নয়। আমার সন্দেহ আছে এবং প্রিন্সিপাল স্যারও জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের দেশ ভাগের যন্ত্রণা কত দূরের আছে। আমাদের না থাকলেও আমাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদা, তারা দেশ ভাগের ফলে স্বদেশ থেকে অন্যত্র চলে আসতে বাধ্য হয়েছে। আজ আমরা সেই বেদনাদায়ক যে মুহূর্তগুলো সেগুলি স্মরণ করব। আজ আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করব। তোমরা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে আমাদের যন্ত্রের সাথে চলা যায়।
বিভাগের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান ডক্টর রুদ্রাশিস দত্ত মহাশয়কে অনুরোধ করব। চলে আসুন। আচ্ছা, আজকের দিনে যে বিষয়গুলি আমরা সাধারণভাবে মনে রাখি তার অনেকগুলি বিষয় আমরা এর পরবর্তীকালে যে তথ্যচিত্র বা ডকুমেন্টারিটা দেখাবো সেটাতে ফুটে উঠবে। এছাড়াও এই যে দেশভাগ বা পার্টিশনে কিছু কিছু দিক আছে বা দিক ছিল, সেটার রেশ কিন্তু পার্টিশনে অনেক বড় অবধি চলেছে। একটি বিষয় আমি জাস্ট আজকে ফোকাস করছি, কেন বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমরা সেই ডকুমেন্টারিটা দেখব। আমাদের সেই সময়টা 1947, 48, 49, 50, 51 এরকম সময়, এই সময়টায় আমাদের দেশভাগ হয়েছিল সেটা জানি। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারতবর্ষ ইত্যাদি। এর যে হিউম্যান কস্ট সেটা কিছুটা আমরা পাই। সেই সময় দাঙ্গা, খুনোখুনি, মারামারি, একে অপরের প্রতি ঘৃণা, অবিশ্বাস, এইসবের মধ্যে এটা নানা সময় আমরা তখনকার দিনের খবরের কাগজ, সেই পার্টিশনের উপর বেস করে বিভিন্ন লেখকের লেখা, সিনেমা ইত্যাদির মধ্যে আমরা পেয়েছি। কিন্তু এইসবের অলক্ষ্যে একটা খুব বড় হিউম্যান কস্ট আছে, যেটা আমাদের ছাত্রছাত্রীদের তুলে ধরাটা আজকের মতো দিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। তোমরা যদি নেটে দেখো আছে, তোমরা যদি ইচ্ছে করো তোমরা দেখতে পাবে কত রকমের কস্ট, হিউম্যান কস্ট হয়েছিল। সেই সময় যারা ভারতীয় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, মাঝপথে ছেড়ে চলে আসতে হয়েছে, এবং তারা যে ওখানে পড়তো সেই ডকুমেন্ট সেখান থেকে তারা নিয়ে এসছে, কিন্তু সেটা গ্রাহ্য হয়নি। এটা উল্টোটাও সত্যি। অর্থাৎ সেই 4 বছর বা 5 বছরের প্র্যাকটিক্যালি একটা সাবকন্টিনেন্টে কাগজ ভিত্তিক পড়াশোনা বন্ধ। এটা কিন্তু একটা সাংঘাতিক হিউম্যান এবং ইকোনমিক কস্ট আছে। আর একটা কস্ট, চিকিৎসাধীন যারা ছিলেন এপারে অথবা ওপারে, তাদের ফ্যামিলি চলে গেছে বিভিন্ন থ্রেটে, এমন অনেক আছে। অন্তত 150 জন তো ডকুমেন্টেড আছে যারা হাসপাতালে মারা গেছে একা, কেন বাকি তাদের ফ্যামিলি মেম্বাররা অন্য দেশে পাড়ি দিয়েছে। এইগুলো কিন্তু অলক্ষ্যে ঘটেছে, প্রত্যেক পাড়ায় ঘটেছে, স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন স্টেটস অ্যান্ড দ্য ইস্টার্ন স্টেটস। এই গেল একটা দিক। আর একটা দিক যেটা ভারতবর্ষের ভেতরে, ওই জন্য আমরা বলি পার্টিশন সবসময়, পার্টিশনটা সর্বগ্রাসী। ছাত্রছাত্রীরা জেনারেলি যেটা মনে করে সেটা হচ্ছে ওই পূর্ববঙ্গ বা বঙ্গদেশ এবং পশ্চিম ভারত অথবা পাঞ্জাব, ওই চত্বরেই শুধু এর দেশ হয়েছে। ওই চত্বরে শুধু হয়নি, মাঝখানের যে প্রদেশ, যেটাকে তৎকালীন সময় থেকে মধ্যপ্রদেশ বলতো বা নর্দার্ন প্রভিন্সেস বলতো, সেখানে এমন অনেক গ্রাম আছে, সে গ্রামের ভেতরে পার্টিশনের আগে পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থান হয়েছিল বিভিন্ন জাতি। সেই গ্রামের ভেতরে ভাগাভাগি হয়েছে। আমাদের বিখ্যাত নভেলিস্ট রাহিম আসুম রেজা, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং, তার একটা বিখ্যাত উপন্যাস আধা গাঁও সেটার উপরে ভিত্তি করে। অর্থাৎ গ্রামের ভেতরে যারা একসাথে থাকতো তারা নিজেরা বসে, পঞ্চায়েত বসে ঠিক করে নিচ্ছে যে আচ্ছা এখন তো একসাথে থাকা যাবে না। কেন থাকা যাবে না সেটা তারা বলছে না, আমরা আলাদা হয়ে গেছি। উত্তর ভাগে চলে যাবে একটা সম্প্রদায়ের লোকেরা, দক্ষিণ ভাগে চলে যাবে আর একটা সম্প্রদায়ের লোকেরা, মাঝখানে সেটা ইন্ডিকেট করার জন্য একটা খাল কাটা হচ্ছে। সেই খালের জল দুতরফের লোকই নেবে, কিন্তু তারা আর এক থাকবে না। অর্থাৎ পার্টিশনের যে সর্বগ্রাসী নেচার, এটা কিন্তু পুরো সাবকন্টিনেন্ট
আমরা সকলে ভুগেছি, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে। কেন এই ডিজাস্টারটা হয়েছিল, হিউম্যানিটারিয়ান ডিজাস্টারটা, সেটা বেশিরভাগটা ইচ্ছাকৃত। তৎকালীন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দায়িত্বে ছিলেন, ইচ্ছাকৃত, এবং সেটা আমরা ডকুমেন্টারিতে এরপরে দেখব। তোমরা মন দিয়ে ডকুমেন্টারিটা দেখবে, অনেক প্রশ্ন উদ্রেক হবে বা উদ্রেক হয়েছে তোমাদের মনে, যে প্রশ্নের উত্তরগুলো ওই ডকুমেন্টারিটায় পাবে। খুব সংক্ষিপ্ত ডকুমেন্টারি, 20-25 মিনিট, কিন্তু সেখানে এত সেই সময়কার ভিডিও দেওয়া যে আমরা মানে অনেকের এমন হয়েছে যে চোখে জল এসে গেছে। বাবা, এই সময় আমরা থাকছি না, এটা হচ্ছে আমাদের ভাগ্য। আমাদের ঠাকুর দাদু ঠাকুমা বা যারা তাদের আগের জেনারেশনে যারা এগুলো ফেস করেছে, রাতারাতি আজকে ঘুমিয়েছে, কালকে সকালে বলছে দেশ ছাড়তে হবে, এবং সে ছাড়তে হবে কোথায় যাবো কেউ জানে না। দেখবে ভিডিওতে এরকম আছে, একটা পোটলা নিয়ে বা একটা বস্তা নিয়ে বাচ্চাকে হাত ধরে বাবা মা অনিশ্চিতের পথে হেঁটে চলেছে। একটা সিনেমা আছে, সেই সিনেমাটা যদি তোমরা পারো, ইউটিউবে আছে, মেঘে ঢাকা তারা। যদি সিনেমাটা দেখো, সেই সিনেমাটা দেখতে পাবে যে হিউম্যান কস্ট অফ পার্টিশন কতটা সাংঘাতিক, কতটা সর্বগ্রাসী, কতটা ভয়ঙ্কর। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, আমরা একটা ডকুমেন্টারি দেখাবো, মন দিয়ে দেখো, অনেক কিছু উপলব্ধি করতে পারবো। ধন্যবাদ। আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী তৃষা কর্মকারের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনব। কথা বলে না
অনেক ধন্যবাদ এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী প্রথম বর্ষে তৃষা কর্মকার। আচ্ছা, আমরা যে আজকের দিন উপলক্ষে আমরা একটি ডকুমেন্টারি দেখে নেব। এই ডকুমেন্টারিটি দেখার আগে আমি তোমাদের জাস্ট একটু অনুভব করতে বলবো যে তোমরা ভাবো যে দেশ ভাগের প্রাক মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল। ধরো আজকে তোমরা কলেজে আছো, বাড়ি গিয়ে শুনলে যে তোমাদেরকে এক দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে, কোথায় থাকবে, কোথায় হবে, কি করবে, কোনো তার নিশ্চয়তা নেই। এই মুহূর্তে তোমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। সেই পরিস্থিতি একটু আমরা যদি মনে মনে কল্পনা করে আমরা ভাবি, তাহলে আমাদের এই ডকুমেন্টারিটি দেখে সেই সময়কার যে পরিস্থিতি সেটা আমাদের বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ। The memories which lead survivors periodically today, including violence, bloodshed, abduction, rape, suicide, and looting. The horrors of partition are far forgotten. In today's show, we'll get you the voices of people who have witnessed the deadliest bloodshed in Indian history as children. But did it all begin in 1947? Not exactly. Incited by the British divide and rule policy, communal hostilities had been escalating in British India. The Calcutta riots of 1946, also known as the Great Calcutta Killing, were 4 days of massive Hindu Muslim riots in the capital of Bengal, India. It left an estimated 5,000 dead. On February 20th, 1947, Clement Attlee, the then British Prime Minister, declared that Britain would quit India in June 1948. To handle the exit, the new Viceroy arrived in Delhi on March 1947. Lord Louis Mountbatten, the last Viceroy of British India. His task was to prepare a plan for the transfer of power and to expedite the process of British withdrawal. Initially, he was given time until June 1948, not 1947, to complete his mission. But he was in a hurry to get back to Britain. On June 3rd, 1947, he announced his new plan. The date of transfer of power was changed from June 1948 to August 15, 1947. This had disastrous consequences. The subcontinent was partitioned into two independent nation states, Hindu-majority India and the Muslim-majority Pakistan. English barrister Sir Cyril Radcliffe was given the task of drawing boundaries. It is interesting to note that Radcliffe had never visited the country prior to this visit. He had 5 weeks to divide the then British colony into the new independent nation. The fate of millions of people was sealed
and a humanitarian crisis unfolded. The new borders, which split the key provinces of the Punjab and Bengal in two, were officially approved on August 17, 1947. This was the beginning of the greatest migration in human history. Muslims left for West Pakistan and East Pakistan, where millions of Hindus and Sikhs headed in the opposite direction. Nearly 50 million people were displaced. Approximately 1 million were killed. Around 83,000 girls and women were raped or abducted. And then there was those who survived. মোবাইল একটু দেখছিল মোটামুটি এটা পিছনে Bakul Das Tunisia was born on October 3, 1939, in Fallujah, a city in the Dari Ismail Khan district of the Khyber Pakhtunkhwa province. Tunisia grew up in a close-knit family of 5. He says his neighborhood, Hindus like himself, Muslims and Sikhs, lived in harmony until July 1947. He was 8 years old when things changed, seemingly overnight. Rioters from outside the city attacked Redmond, looted their houses, and set ablaze places of worship. The terrified Tunisia family decided to migrate to India. They reached Haridwar in August 14, 1947 by rail. His family was among the fortunate ones. हमारी जो ट्रेन है ना वो स्टे कर लेकिन हमारे बाद में जो ट्रेन थी उसने सिर्फ महाकाल को कटर किया मतलब लाहौर से वो कटर करना हम सोना अगर कि काम को करवा के कोई नहीं समझे तो मैं भी कुछ करा उसके बाद मैंने ऐसे नहीं किया हमें वहाँ जगह की तालीम देते हैं पूछे हमारे वहाँ हमें चलते हुआ वहाँ बहुत से बातें दिया हमें से तालीम में वहाँ है उसके बाद से लोग They arrived in India on the eve of independence, but the sorrow of leaving their home overshadowed the joy of attaining independence. As refugees in India, the family was allotted a house in Lajpat Nagar in Free India's capital, Delhi. जब हम आए तो ये जो ट्रक थी अपने वाली ये बन गई थी और ये हमने वो ब्लॉक हो गया यहाँ से हुआ हमारा तो लास्ट करता है. But the struggle of finding a living was real, including for the then 8-year-old child. यहाँ पर आए तो दिल्ली में रखा है तो दिल्ली में कहीं जाते तो हर आदमी को कुछ कमाना पड़ता था बड़े रोटी के लिए उनका कमाना पड़ता था क्या
कोई कभी कुछ खाने को मिलता कुछ मिलता कहते थे हमारी इतनी तरह होती थी Growing up, Tunisia excelled in math. He went on to become a store owner, just like his father. He married Pushpa, and then together they had 4 beautiful children. But he still yearns for the good old days on the other side of the border. हम लोग पहले होता था महिलाओं का वो एक परिवार होता था हम लोग ऑफिस में खेलते थे होते थे जाते थे होते थे खा रहे थे आजकल हम बिल्कुल अलग हो गया सब जगह में रहना उसमें कोई जाते वो फैमिली नहीं ये रहना ये सब होता है. Having witnessed both the Indian-Pakistan partition and the 1984 riots, Tunisia says his definition of religion has changed over the years. अभी तो फ्रीकर होना चाहिए ये रिलीजन में है ना वो तो बड़े करा लेकिन दुकान में रहेगा हॉस्पिटल रहेगा वो साइकिल रहेगा तो ये क्या है. But according to him, the world appears to have learned little from partition. ये लोग हमारे लोग जो है ना समझते हैं जो तो ये सब पता अगर उसको फॉलो करें तो कुछ नहीं होना चाहिए कुछ नहीं का होगा. While statistics give us some idea of the scale of migration that took place, it does not reveal the deeply emotional effect the partition had on real people, particularly women. But partition, like other conflicts and wars, affected women differently. A lot has been written about the women being raped, kidnapped, murdered, and sexually assaulted during and after partition. However, it is limiting only to discuss women as victims of sexual violence. It is critical to acknowledge stories of how it affected them in other ways. Meet Ila Banerjee, a great-grandmother, a foodie, a woman full of life, and a partition survivor. Born in 1936 in Maimund Singh, in the eastern side of British India, Ila lived an ordinary life and attended school in the district till 1950. But her life took a 360-degree turn in 1950 when the riots erupted in her district. The only option to live was to move to India. Within days, the family decided to move to Jamshedpur, India, to a relative's house. But in the midst of this, Ila lost her father. He had gone to Calcutta to arrange his family's migration. Her mother did not change the plan made by her late husband
and 14-year-old Illa, along with her sister and her newborn, left for Jamshedpur via air. Illa, along with her siblings, continued their education in India, but there were some initial challenges. "84 years old now, Illa lives with her daughter, Runa Mukherjee, in Delhi. My mother is working with me, within the expectation. Means happy and satisfied and very good and has and adapt to any kind of circumstance. It means one more, but he can get my house. And it means it's no. Soon after her marriage, Illa returned to Bangladesh with her husband. It was a bittersweet experience, one that she does not want to repeat again. He was happy was what is anything beyond the China. This is Bikram Singh. Once a Jammu Kashmir resident, Bikram now lives in Kathmandu, Nepal. He was 12 years old when British India was divided in two. पार्टीशन हुई तो उसका तो क्या हुआ कि पंजाब और काफ़ी इलाके के पार्टीशन का बहुत बड़ा पड़ा लाखों आदमी पाकिस्तान से इंडिया इंडिया से पाकिस्तान तो हज़ारों आदमी मारे गए बहुत लंबा चौड़ा बहुत खून खराब है इतना बड़ा खून खराब है शादी इसमें भी कमी नहीं हो रहा था। In 1947, when the partition happened, the princely state of Jammu Kashmir was neither part of India nor part of the newly formed Pakistan. Maharaja Hari Singh of Jammu Kashmir, along with his Prime Minister Brahma Chandra, decided not to accede to either dominion. But everything changed in 1948. लेकिन 1948 में क्या हुआ कि एकदम पाकिस्तान ने बाइक है उनके उसको से उन्होंने मतलब तो उन्होंने कश्मीर पे हमला करा वो जो हमला करते उसको कश्मीर पे मारा गया उसके बाद बहुत नहीं जीते जो पाकिस्तान की उसके बाद रोक नहीं सकते थे तो जब वो काफ़ी बात आते आते ऑलमोस्ट कश्मीर एयरपोर्ट तक पहुँचे जब ये बात हुई तो उन्होंने इमीडिएटली जो है वो आर्मी को कश्मीर तो आते ही जब ऑलमोस्ट किसान लोग थे ऑलमोस्ट तो वहाँ पर उन्होंने मतलब है कि कुछ लोग को जब वो आर्मी गए लोगों के नीचे ऊपर लेकर के बहुत से लोग तो भाई उन्होंने वही मार लेकिन बहुत से आदमी जो है किसी से वो मतलब उतर गए और उसके बाद उन्होंने मोर्चे बंदी करके वो ऐसा मतलब है कि अटैक किया This was the start of the first Indo-Pakistani war. To escape the conflict, many civilians vacated their villages. Bikram Singh says his father helped the Indian Army in providing food and shelter for those in need.
लोगों के लिए मतलब आगे वहाँ पर After the war subsided, his family migrated to Nepal, where they had been living for over 6 decades. But he continues to visit his ancestral home in Jammu. Nearly 90, Pritam Singh is enjoying his second innings in life. Reflecting on the tumultuous period of the 1940s, he says it's delicious the lines were never drawn. Meet Pratap Kumar Pora. He migrated from Pakistan to India. Born in 1937 in Peshawar, a region south of Lahore, in the Pakistani province of Punjab, Pratap was the youngest of 6 siblings. His father, Nand Gopal Pora, was a successful lawyer, while his mother, Rani Bai Pora, who he lost at a very young age, was a freedom fighter. Their lives changed in 1947. His older sisters, who were studying in a boarding school in Lahore, were asked to go home. Their hostels had been attacked by rioters. My sister was fully at Lahore. I think that I was also by that Pratap's father decided to send his children to a relative's home in Banaras. On August 5th, his siblings on a train to India. The following week, their father, on the advice of his Muslim accountant, left his home in Peshawar, never to return. সাউন্ড থেকে একটু বাড়বে না মনে হয় বাড়ছে না With the help of their extended family, the Pora family relocated to Bulandshahr, a city in Uttar Pradesh. Suddenly, they had become refugees. Thank you.
says she treasures the family heirloom carried across the border during partition. Their fight for survival in India was real, but the family never quit. Slowly, they managed to get back on their feet, going from strength to strength. Mansoor Alam. He was a child when his family migrated to East Pakistan. Now in his 80s, Alam believes the partition shattered the dream he had for his future. Less than a half decade passed. Perhaps the wounds of those who lived through it will never fully heal. This is the lasting legacy of partition. হয়েছে। যাই হোক, এটা একটা আমাদের মননে যেন থাকে, এই ডকুমেন্টারিটার উদ্দেশ্য এটাই। এরপরের যে অনুষ্ঠান আজকে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে একটা কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা প্রোগ্রাম। ওনারা অলরেডি এসে গেছেন, ওনারা এখন এখানে চলে আসছেন। যে বিষয়টা বলবে, কারণ আমরা সকলেই উপভোক্তা বা কনজিউমার। এই মতন অবস্থায় আমাদের কী কী রাইটস আছে, কী কী রেসপন্সিবিলিটি আছে, কী কী কর্তব্য আছে জিনিসপত্র কেনার সময় বা ব্যবহার করার সময়, সেই বিষয়ে অনেক কিছু ওনারা জানাবেন। তোমরা জানো, তারপরে যদি কোনো প্রশ্ন জাগে নিশ্চিতভাবে ওনারা করবেন, ওনারা সেটা উত্তর দিয়ে দেবেন। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে আজকে আরডি স্যার এবং আমাদের অন্যান্য স্যার বা ম্যাডাম যারা আছেন না থাকলে কিন্তু এই অনুষ্ঠানটা হতোই না। এবং অত্যন্ত জরুরি, তোমরা জানো নিশ্চয়ই যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রতিটি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানে কিন্তু মানে দেশভাগের যে যন্ত্রণা এবং ভয়াবহতা সেই বিষয়ে কিন্তু একেবারেই পার্টিকুলার অনুষ্ঠান করতে বলেছে ওনারা। এবং কেন হঠাৎ করে দেশভাগ এবং তার যন্ত্রণা আমাদের স্মরণ করিয়ে দেওয়া, এইটা ডকুমেন্টারি ছিল, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো, স্যার বলেছেন। এবং এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসার থাকে, কোনো প্রশ্ন থাকে দেশভাগ নিয়ে, তোমরা করতে পারো। স্যার কিংবা যারা আছেন আমাদের স্যার ম্যাডাম, তারা তোমাদের উত্তর দেবে। তোমাদের কি কোনো প্রশ্ন আছে দেশভাগ নিয়ে? এই যে ডকুমেন্টারি দেখলে সেটা নিয়ে তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে, বা দেশভাগের ইতিহাস বা যন্ত্রণার ইতিহাস, এই সংক্রান্ত তোমাদের কোনো জিজ্ঞাসা বা জানতে চাওয়া আছে? হাত তুলতে পারো, কোনো লজ্জা বা দ্বিধা করবে না। সাবজেক্ট এডুকেশন মেজর আর সেমিস্টার ফার্স্ট সেমিস্টার। স্যার, ওর প্রশ্ন হচ্ছে দেশভাগ মানে হচ্ছে কেন, তার কারণ কি? দেশভাগ
বিভাগের কারণ বলতে গেলে অনেক কারণ বলতে হয়, কিন্তু যদি সংক্ষিপ্ত আকারে যদি তোমাদের প্রেজেন্ট করতে, মানে ও প্রশ্ন করেছে আমাদের সকলের প্রশ্ন আমারও এককালে ছিল। তো আমাদের ইতিহাসের শিক্ষকরা যেটা বলতেন সেটা হচ্ছে, দেশ আমরা কিন্তু আলাদা দেশ হিসাবে কখনো ভাবিনি, সাবকন্টিনেন্ট। কিন্তু সমস্যাটা কখন হলো, সমস্যাটা হলো হচ্ছে যখন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সময় বা তার আগে তারা তাদের যে ব্রিটিশ বিরোধিতাটাকে ওজনে মাপতে শুরু করলো, যে আমার বিরোধিতা একটু বেশি ছিল, তোমার বিরোধিতা কম ছিল, সেই জন্য আমার কোনো একটা জায়গায় পরে একটা রাইট থাকবে যে রাইটটা তোমার থেকে বেশি। আমি কোনো নাম নিচ্ছি না, কারণ নামের অনেক সমস্যা আছে, কারণ আমার কাছে এখন ওই ডকুমেন্ট নেই, এই মুহূর্তে নেই, আছে বাড়িতে। তো সেটা হচ্ছে দেশভাগ যদি এক কথায় বলতে হয়, সেটার মূল কারণ হচ্ছিল একাধিক পলিটিক্যাল পার্সোনালিটি, পার্সোনাল কনফ্লিক্ট, পলিটিক্যাল অ্যাম্বিশন যার যেমন। এবং সেখানে ব্রিটিশরা যেটা করছো প্রথম দিকে ছিল হচ্ছে একে অপরের সাথে লড়াই করালো, তারপরে দেখলো যে আমরা লড়াইটা সামলাতে পারছি না, রেফারির কাজ করতে পারছি না, মাঠে লড়াই লেগে গেছে, আমাদের পিটিয়ে বার করে দেবে দুপক্ষই। তখন ওরা করলো কি, ইজি ওয়ে আউট। দেখবে ডকুমেন্টে বলা আছে যে ব্রিটিশ পার্লামেন্ট ঠিক করেছিল ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবে 1948 সালের জুন মাসে। 48 জুন ওয়াজ দ্য অফিসিয়াল মান্থ অফ ইন্ডিয়াস ফ্রিডম। কিন্তু শেষের 46 এবং 46-এর শেষ থেকে এমন মানে একটা আনরেস্ট তৈরি হলো সারা দেশে, যার ফলে ওনারা পিছিয়ে দিলেন, কত এগিয়ে দিলেন। ওরা বললেন যে অগস্টের 47 আমরা চলে যাব। এই যে র্যাডক্লিফ যে ভদ্রলোককে আমরা প্রথমে দেখলাম যে বাউন্ডারি ঠিক করছেন, তিনি কিন্তু তার আগে ভারতবর্ষে আসেননি, এই প্রদেশেই আসেননি। তাকে ঠিক করা হলো তোমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা করবে, ভারতবর্ষকে আলাদা করবে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে আলাদা করবে, চীনের থেকে আলাদা। যেহেতু ওনার কোনো অভিজ্ঞতা ছিল না, যে যে জায়গায় উনি তখন পার্টিশন করেছেন জিওগ্রাফিক্যালি, প্রত্যেক জায়গায় ঝামেলা হয়েছে, প্রত্যেক জায়গায়। তো যাই হোক, এখন এই প্রশ্নটা মানে আপাতত এইভাবে উত্তর দিলাম। তার পরবর্তীকালে যদি পড়াশোনা চাও, আমার কাছে প্রচুর ডকুমেন্ট আছে ইন্ডিয়ান আর্কাইভে, চিঠির আদান প্রদান সে সময় হচ্ছে। আমরা অবাক হয়ে যাবো যে তারা যাদের আমরা দেখছি সেই সময় বা যাদের আমরা সেলিব্রেট করি এখন, অমুক প্রথম তমুক প্রথম, তারা যে অ্যাকচুয়ালি ব্যক্তিগত আদান প্রদান বা চিঠিপত্রে কতটা উচ্চাসা ছিল তাদের, যে যেখানে যাক আমাকে এইটা এই পজিশনটা পেতে হবে ইত্যাদি। এটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার, 2-2.5 বছর ধরে হয়েছে। তো এটাই মূল কারণ। কেউ বলে যে না, যে পরিস্থিতি হয়েছিল পার্টিশন ওয়াজ নেসেসারি, কেউ বলে পার্টিশনটা এড়ানো যেত। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। তো আশা করি উত্তরটা দিতে পেরেছি। যদি ডিটেলসে যদি মনে হয় যে আরো কিছু জানতে, নিশ্চিতভাবে পরে আমার সাথে যোগাযোগ করে আমি দিয়ে দেবো। কারণটুকু বলেছেন খুব সহজে যদি আমরা মানে বুঝতে চাই, ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে যাবে, তারা কিছুতেই চায়নি যে এই দেশের মানুষ, মানে ওদেরও তো একটা মানে কি বলবো রাগের জায়গা, যে এতদিনের একটা উপনিবেশ ছেড়ে তাদের চলে যেতে হবে, পাওয়ার তাদের হাতে থাকবে না, ফলে এমন একটা ডিস্টারবেন্স তৈরি করে যেতে হবে যেটা এদের ভালো থাকতে দেবে না। একটা গভীর এমন কথা তৈরি করতে হবে যাতে ভারতবর্ষ এই দেশটা যেন সুস্থ না থাকতে পারে। আমরা শাসন করছি না, কিন্তু এমন একটা অশান্তি বাজিয়ে দিয়ে গেলাম যেটা আমরা বসে বসে ওখান থেকে উপভোগ করতে পারবো। ফলে একটা সময় যে দেশের মানুষ মানে পাশাপাশি হাজার বছর ধরে থেকেছে, ছোটখাটো দু একটা সমস্যা তো হয় পরিবারে, কিন্তু শান্তিপূর্ণভাবে যারা থেকেছে তাদের ভেতরে এমন একটা অবিশ্বাসের রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এমন মনোভাব ঢুকিয়ে দেওয়া যাতে এরা কেউ কাউকে বিশ্বাস না করতে পারে। এই অবিশ্বাসের একটা রাজনীতি কিন্তু অন্যতম কারণ ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার। বড় বড় জায়গা আছে, স্যার বললেন ডকুমেন্টারি আছে, তোমাদের হাতে মোবাইল রয়েছে, তোমরা কিন্তু সেখানে দেখে নিতে পারো যে কেন আমাদের একটা বিরাট বড়, তোমরা ভাবো যদি একটা অখণ্ড ভারতবর্ষ হতো তাহলে তার শক্তি এবং পাবানের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আমাদের থাকতো না। কারণ আমাদের যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশ যদি একটা বিরাট বড় দেশ আমাদের থাকতো, তাহলে সেই সম্পর্কে আমাদের ডিফেন্সের তো খরচ আমাদের কত কমতো, এইটুকু তোমরা ভাবো না। তাই এই যে একটা পার্মানেন্ট অশান্তি আমাদের কপালে ঝুলিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা, এই অশান্তি থাকতো না যদি না ওই রকম ভাবে কিছু একটা সেটেলমেন্টের জায়গা যেত। এবং র্যাডক্লিফ সাহেবের কথা বলছেন যে মাত্র একবার কলকাতাতে এসেছিলেন, যদি আমি খুব ভুল না করি, এবং একবার এসে পুরো
মানে হচ্ছে এই যে ইস্টার্ন পার্টটা সেটা তারা ভাগ করেছে। যদি বর্ডার এরিয়াতে তোমরা কেউ যাও দেখবে কারো বাড়ির রান্নাঘর ভারতবর্ষে, তার বাথরুম পড়েছে বাংলাদেশে। মানে কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই, মানে ম্যাপে যেমন পেরেছে দাগ দিয়েছে এবং এখান থেকে রিপোর্ট যেত। তো এত বাজেভাবে তারা ভাগ করেছে এবং ভাগ করাটা খুব আনফরচুনেট। আমি এখনো বলছি যে দেশ বিভাগ না হলে সেটা ভারতবর্ষের পক্ষে একটা বিরাট বড় সৌভাগ্যের বিষয় হতো। আমাদের ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষার খাতে বা স্বাস্থ্যের খাতে যে পরিমাণ আমাদের অর্থ বরাদ্দ হয় তার অনেক বেশি আমাদের ডিফেন্সের খাতে ব্যয় বরাদ্দ হয় তোমরা দেখবে। সেই ডিফেন্স পলিসির ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ অনেকটা ভালো জায়গায় থাকতো যদি দেশ ভাগ না হতো। ঠিক আছে, একটা বিরাট বড় রাজনৈতিক জায়গা। তোমরা বড় হচ্ছে, হাতে মোবাইল রয়েছে, তোমরা সেটা নিশ্চয়ই দেখবে। আর কারো কিছু প্রশ্ন আছে? যদি না হয় তাহলে আমরা আমাদের পরের সেমিনার পরের অনুষ্ঠান শুরু করবো। আর কারো কিছু বক্তব্য আছে, কারো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে কারো কিছু? স্যার তাহলে আমরা